রাজধানীতে ডেঙ্গু বাড়ছেই। আগস্টে এবছরের সর্বোচ্চ ৭,৫০০ আক্রান্ত। নতুন ধরন ডেনভি-3-তে দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা। ১০২, ১০৩ এরকম জ্বর ছিল। যে বাচ্চা অনেক দুর্বল, আর হচ্ছে যে প্রেশার লো। প্লাটিলেট ছিল গতকালকে ১,৩৬,০০০, আজকে হচ্ছে ১,২০,০০০। প্লাটিলেট যদি অতিরিক্ত কমে যায় এবং যদি রক্তপাত শুরু হয় শরীরের বিভিন্ন জায়গা থেকে, সেক্ষেত্রে অবশ্যই সেটা কনসার্নের বিষয়। জুলাই মাসের থেকে আমাদের অগাস্ট মাসে ডেঙ্গুর পরিমাণটা প্রায় দ্বিগুণের কাছাকাছি। টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানলে ফের আসতে পারে করোনার ধাক্কা। স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা যারা করছে তাদের অধিকাংশ দেশই পুনঃসংক্রমণের উদ্যোগতির দিকে মোকাবেলা করছে। সব মিলিয়ে আমরা মনে করি না যে আসলে আমরা খুবই স্বস্তিতে থাকার মতো অবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে লাশ থাকার প্রমাণ দিতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বর্তমান সরকারকে, বলছে বিএনপি। করোনায় ব্যাপকভাবে বাড়ছে শিক্ষার্থীদের হতাশা। ১.৫ বছরে ২ শতাধিক আত্মহত্যা। পারিবারিক সংকটে আইনি জটিলতার বলি শিশুরা। যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে টাঙ্গাইলে ৫ উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত। ভেসে গেছে রাস্তাঘাট, বিস্তীর্ণ ফসলি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। এবং মধ্য আকাশে অসুস্থ হয়েও ১২৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলট নওশাদকে ফেরানো গেল না। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। দ্রুত দেশে আনা হবে মরদেহ, জানালেন প্রতিমন্ত্রী। রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছর আগস্টেই সর্বোচ্চ ৭,৫০০ আক্রান্ত হয়েছেন, আর ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন। ডেঙ্গুর নতুন ধরন ডেনভি-3-তে দ্রুত খারাপ হচ্ছে রোগীর অবস্থা। চিকিৎসকরা বলছেন, এ ধরনের আক্রান্তদের প্লাটিলেট অনেক কমে যাওয়ার পাশাপাশি রক্তক্ষরণ হওয়ায় দুর্বল হয়ে পড়ছেন রোগীরা। তোহা খান তামিমের রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগের সামনে শত শত রোগীর অপেক্ষা। ডেঙ্গুর উপসর্গ থাকায় সন্তানদের নিয়ে ছুটে এসেছেন উদ্বিগ্ন অভিভাবকরা। ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ফাঁকা নেই কোনো শয্যা। রাজধানীর অন্যান্য হাসপাতালের চিত্র একই রকম। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের তথ্য মতে মোট রোগীর ৯৫% রাজধানীর, যাদের বেশিরভাগই ক্ষতিকর ধরন ডেনভি-3-তে আক্রান্ত হচ্ছে। প্লেটলেট দ্রুত কমে যাওয়া, রক্তক্ষরণ, রক্তচাপ হঠাৎ পড়ে যাওয়ায় রোগী দুর্বল হয়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। কালকে রাত্রে ৮, ৮:৩০ পর থেকে জ্বর আর কি, আপনার ১০২, ১০৩ এরকম জ্বর ছিল। প্লাটিলেট ছিল গতকালকে ১,৩৬,০০০, আজকে হচ্ছে ১,২০,০০০। মানে আস্তে আস্তে কমতেছে। বাচ্চা অনেক দুর্বল, আর হচ্ছে যে প্রেশার লো, খাওয়া দাওয়া করছে না। প্রেশার কমে যেতে থাকে, প্রস্রাব কমে যায়, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। রোগী অনেক বেশি, ২০১৯-এর মতোই আরও বেশি খারাপ হয়েছে। আর ডেঙ্গুতে যে সমস্যাটা হয় যে বাচ্চারা একটু বেশি খারাপ হয়ে যায় বড়দের চেয়ে। চিকিৎসকরা বলছেন ২০১৯ সালের চেয়েও এবার ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। জ্বর, বমি বা অন্য উপসর্গ ৩ দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ তাদের। জুলাই মাসের থেকে আমাদের অগাস্ট মাসে ডেঙ্গুর পরিমাণটা প্রায় দ্বিগুণের কাছাকাছি। আমাদের ইমার্জেন্সি, আমাদের বহির্বিভাগে, আউটডোরে কমপক্ষে ৪০ থেকে ৫০টা রোগী আমরা ডেঙ্গু পাচ্ছি। জ্বর থাকে অথবা বমি অথবা কালো পায়খানা আরম্ভ হয়, পেটে ব্যথা থাকে, আপনারা অবশ্যই অতি সত্বর নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন। নগরবাসীকে সচেতন থাকার তাগিদ চিকিৎসকদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। যাচ্ছি তার কাছে। বাপ্পি, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি যেমনটি আমরা প্যাকেজটিতে দেখলাম যে ডেঙ্গুর সংক্রমণ কিন্তু বেড়েই চলছে, এবং গতকালকে একটা গবেষণা প্রকাশ করেছে আমাদের বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠান। তারা যেটি দেখিয়েছে যে সারা বিশ্বে বছরে ৭ লাখেরও বেশি মানুষ মশার কামড়ে মারা যায় এবং ৪ লাখ মানুষ মানুষের আঘাতে মারা যায়। তার মানে মশাবাহিত এই রোগের প্রতিকারে বাংলাদেশের কি অবস্থা এবং ডেঙ্গুর বর্তমানে কি অবস্থা চলছে? হ্যাঁ, আপনি যেমনটা বললেন জাফর, মশা কিন্তু খুব ক্ষুদ্র একটি প্রাণী হলেও কিন্তু এর ভয়াবহতা কত বেশি সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। এখন কেন আমরা যদি দেখি ২০১৯ সালের কথা, তখন যে সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গুতে, সেটি কিন্তু আমাদের একটা এমন পরিস্থিতি হয়েছিল যে হাসপাতালগুলোতে কোনো ধরনের সিট ফাঁকা ছিল না, মানুষজন ফ্লোরেও চিকিৎসা নিয়েছেন, তেমনটা কিন্তু আমরা দেখেছি সে সময়।
অর্থাৎ মশাকে একদমই তুচ্ছ করার কিছু নেই, সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা একটু দেখতে চাই গত 24 ঘন্টার ডেঙ্গু পরিস্থিতি কি। গত 24 ঘন্টায় যদি আমরা ডেঙ্গু পরিস্থিতি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু রোগী বা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 233 জন। এর মধ্যে ঢাকায় 213 এবং ঢাকার বাইরে 20 জন। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রথম থেকে আমরা দেখছি ঢাকায় বেশি, ঢাকার বাইরে কম, সেটি দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় আমি আপনাকে দেখাবো জাফর, গত এক সপ্তাহের যদি ডেঙ্গু পরিস্থিতি আমরা দেখি এবং সেখানে ঢাকায় কত এবং ঢাকার বাইরে কত সেটি যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু প্রমাণ হবে যে ঢাকার বাইরেও যে একদম কম নয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত 24 আগস্ট মোট রোগী শনাক্ত হয়েছে ডেঙ্গু 258 জন, ঢাকায় এক্ষেত্রে 212 এবং ঢাকার বাইরে 46। ঠিক একইভাবে আমরা যদি 27 আগস্ট পর্যন্ত দেখি, সেখানে 27 আগস্ট দেখা যাচ্ছে সারা দেশে 184 জন, ঢাকায় 169 এবং ঢাকার বাইরে 15। এদিন একটু কম ছিল, কিন্তু পরবর্তী যদি আমরা দেখি দিনগুলোর যে অবস্থা, পরবর্তী অবস্থাগুলো দেখি, এখানে আছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি 24 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা দেখতে চাচ্ছি 28, 29, 30-এর কী অবস্থা। 28 আগস্ট দেখা যাচ্ছে মোট রোগী 265 জন, ঢাকার বাইরে 51, 29 আগস্টে এসে 202 জন এবং ঢাকার বাইরে 50 জন এবং 30 আগস্ট আমরা আজকের যে দিনটা যেটি দেখলাম, শুরুতেই আমরা বলেছি 213 জন সারা দেশে, 233 জন সারা দেশে, এর মধ্যে ঢাকায় 213 এবং ঢাকার বাইরে 20। জাফর, বুঝতেই তো পারছেন যে কোনো অংশে কিন্তু ঢাকার বাইরেও কম নয়। হ্যাঁ, এখানে যেমনটি দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে কিন্তু রোগীর সংখ্যাটা স্ট্যাবল না, কিন্তু তারপরও প্রতিদিনই কিন্তু ঢাকার বাইরে রোগী আমরা দেখতে পাচ্ছি। ঢাকা নিয়ে তো প্রচুর গবেষণা হচ্ছে যে ডেঙ্গুর কি অবস্থা, ঢাকার বাইরের যে ডেঙ্গু মশার ধরন কিংবা সেই আক্রান্তদের ধরন নিয়ে কোনো গবেষণা হচ্ছে কিনা আসলে? আচ্ছা জাফর, আপনি জানেন যে আমরা ডেঙ্গু বা এডিস মশার ক্ষেত্রে ধরেই নেই যে মশা শুধু শহর কেন্দ্রিক। মশা কিন্তু শহর কেন্দ্রিক নয়। শহর কেন্দ্রিক যে মশা সেটি হচ্ছে এডিস ইজিপ্টাই। এর বাইরেও কিন্তু একটি মশা রয়েছে যেটাকে বলা হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস, সেটি কিন্তু গ্রামগঞ্জে হয়। এবং আপনি জানেন যে জাফর, গ্রামে যে বিভিন্ন গাছের কোটর থাকে এবং বিশেষ করে কচুরি পানার যেই জায়গাগুলো, যেখানে স্বচ্ছ পানি আছে সেখানেও কিন্তু হয়। সুতরাং ঢাকার বাইরেও যে সংক্রমণ হচ্ছে এবং সে সংখ্যাও কোনো অংশে কম নয়। এবং ঢাকায় যে আপনি প্রশ্নটি করেছেন, ঢাকায় নানা ধরনের গবেষণা হয় মশার ঘনত্ব নির্ণয়ে, ঢাকার বাইরে সেটি কিন্তু খুব একটা বেশি নয়। আমার কাছে যে তথ্য আছে সেক্ষেত্রে আমরা জানি যে খুব সম্প্রতি চট্টগ্রামে হচ্ছে, বরিশালে ছোট আকারে হচ্ছে, ঢাকায় যেমন ব্যাপক আকারে হয়, ঢাকার বাইরে খুব একটা হয় না। আমরা একটু দেখে নেব মাস ভিত্তিক যে ডেঙ্গুর সংক্রমণ। আমরা যদি এবছর যদি আমরা সংক্রমণের হার দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে মে পর্যন্ত যে সংক্রমণের হার সেটি কিন্তু খুব কমই ছিল, 100 জনের মতো। কিন্তু মে মাসে, জুন মাসে এসে আমরা দেখতে পাচ্ছি 222 জন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসে 2286 এবং আগস্টে আমরা দেখছি যে আগস্টের এই আজকে দিন পর্যন্ত অর্থাৎ 30 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি 7432 জন। এবং আমি যদি মৃত্যুর কথা বলি জাফর, এই 30 দিনেই মারা গিয়েছেন 30 জন। মোট মৃত্যু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 42 জন, এর মধ্যে জুলাই মাসে মারা গিয়েছেন 12 জন। সুতরাং দিনে দিনে এর প্রকোপ বাড়ছে, আমরা যেমনটা দেখছি সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত। ডেঙ্গু নিয়ে আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সেটা দেখা যাচ্ছে যে ঢাকা দক্ষিণে কিন্তু আক্রান্তের সংখ্যা বেশি, কিন্তু সেখানে কার্যক্রম কম। উত্তরে আক্রান্ত আছে, কার্যক্রমও চলছে। আসলে এটার পার্থক্যটা হওয়ার কারণটা কি মনে হচ্ছে আসলে? আপনি যদি ভৌগোলিক অবস্থা দেখেন, সেক্ষেত্রে কিন্তু ঢাকা দক্ষিণের যে অবস্থা সেটি কিন্তু অনেক ঘনবসতিপূর্ণ। সেখানে মানুষজন গিঞ্জি পরিবেশে বসবাস করে, বা সব কিছু মিলিয়ে নর্দমা ব্যবস্থাপনাও যদি বলি সেটিও কিন্তু খুব একটা ভালো নয়, অথবা বৃষ্টি হলেও কিন্তু সেখানে পানি জমে যায়। এ কারণে আমরা দেখতে পাচ্ছি উত্তরে যে অভিযানগুলো হচ্ছে বা উত্তরে যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে, দক্ষিণে হয়তো কিছুটা কম। মানুষজন কিন্তু অনেকে আন্দোলনও করেছেন। গত 2 দিন আগে আমরা দেখেছি দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এসে কিন্তু সাধারণ মানুষ তার মানে যেটা মনে হয় যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসলে জনগণের পাশাপাশি ঢাকা উত্তর এবং দক্ষিণ উভয় মেয়রকেই আসলে কার্যকর ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু পরিস্থিতি তো দেখলাম আমরা, বাপ্পি, করোনার কি অবস্থা চলছে দেশে? হ্যাঁ জাফর, আমরা দেখতে পাচ্ছি যে দেশে করোনার মৃত্যু এবং শনাক্তর হার কিন্তু উভয়ে কমছে। আমরা দেখছি গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 94 জন। তবে এই যে নিম্নমুখিতা করোনার সংক্রমণ, এক্ষেত্রে কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আত্মতৃপ্তির সুযোগ নেই। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নেব। সপ্তাহখানেক হলো দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিম্নমুখী। সংক্রমণের হারের পাশাপাশি কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও।
তবে ক্রমহ্রাসমান এই ধারাকে স্থায়ী সমাধান মানছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন বেশিরভাগ মানুষকে টিকার আওতায় এনেও পরিস্থিতি বাগে আনতে পারেনি ইউরোপ আমেরিকার অনেক দেশ। তাই ভাইরাসের আচরণ পরিবর্তনে আসতে পারে সংক্রমণের পরিবর্তন। এছাড়া মানুষের আচরণ এই ভাইরাসকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, তাই দরকার জীবনধারার পরিবর্তন আনার, না হলে আবারও বদলে যেতে পারে দৃশ্যপট। 2 ডোজ ভ্যাকসিনেট করে যখন নাকি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা যারা করছে তাদের অধিকাংশ দেশই আবার পুনঃসংক্রমণের ঊর্ধ্বগতির দিকে মোকাবেলা করছে। সব মিলিয়ে আমরা মনে করি না যে আসলে আমরা খুবই স্বস্তিতে থাকার মতো অবস্থা। অনেকে মনে করছে যে আসলে এই ভাইরাসটিকে তো আসলে আমরা কখনোই নির্মূল করতে পারবো না, অতএব এটার সঙ্গে এক ধরনের সহাবস্থানের অবস্থায় যেতে হবে, অতএব কৌশলগত কিছু পরিবর্তনও করতে হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে সবার আগে দরকার স্বাস্থ্যবিধি মেনে চলা। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন, তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। তবে সংক্রমণ ও প্রাণহানি কমাতে ভ্যাকসিনেশন কার্যক্রমেরও আরও গতি আনার কথা বলছে উভয় পক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জাফর, প্রতিবেদনটি দেখলেন? হ্যাঁ, প্রতিবেদনটিতে আমরা দেখলাম দেশের করোনা পরিস্থিতি এবং সবশেষ যে লাইনটি ছিল ভ্যাকসিনেশন কার্যক্রমের গতি আনতে হবে। আমরা আলোচনায় অবশ্যই আপনি যাবেন, তার আগে যদি একটু ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে কিছু জানাতেন আমাদের। জাফর, ভ্যাকসিনেশন একই সাথে করোনা পরিস্থিতি সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, চলতি বছরের মধ্যে 7 কোটি মানুষকে টিকার আওতায় আনার যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরা অর্জন করতে পারছি না। কারণ সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিদিন 5 লাখের বেশি মানুষকে প্রথম ডোজ দেওয়া কিন্তু উচিত, সে কিন্তু অর্ধেকেরও কম হচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগ বলছে প্রাপ্যতা নিশ্চিত হওয়া সাথে সাথেই কিন্তু এই লক্ষ্যমাত্রা অনুযায়ী তারা টিকাদান করবেন, এমনটা কিন্তু স্বাস্থ্য বিভাগ বলছে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নেব। চলতি বছরই অন্তত 7 কোটি মানুষকে কোভিড টিকা দেওয়ার কথা বারবারই বলা হচ্ছে নীতি নির্ধারকদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত 2 কোটি মানুষকে আনা যায়নি টিকার আওতায়। এর মধ্যে 2 ডোজ পেয়েছেন 80 লাখেরও কম। লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে 5 কোটির বেশি মানুষের টিকাদান, যা পূরণে এখন থেকে প্রতিদিন কেবল প্রথম ডোজই দিতে হবে 5 লাখের বেশি মানুষকে। বর্তমানে যে সংখ্যা 2 থেকে 2.5 লাখ। সেক্ষেত্রে টিকা দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে গণটিকা কার্যক্রমে প্রমাণিত হয়েছে ব্যাপক হারে টিকাদানের সক্ষমতা। প্রতিদিন প্রায় 1 কোটি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের আছে এবং সেটি প্রস্তুতিও ছিল। প্রধান সমস্যা হচ্ছে টিকার প্রাপ্যতা। আমরা যদি টিকা সময় মতো পাই, নিশ্চয়ই করা যাবে। এটা কিন্তু অভিজ্ঞতা এবং এটার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরগুলো আছে, কাজে টিকাদান কেন্দ্র বাড়ানোর কোনো সমস্যা নেই। বিপুল সংখ্যক মানুষ টিকার বাইরে থাকলেও দেশে এখন মজুদ 70 লাখেরও কম টিকা। বর্তমানে টিকা সরবরাহ অনেকটাই কোভ্যাক্স আর চীন নির্ভর। কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই নীতিটা নিয়ে আমাদের এই টিকা সংগ্রহে কৌশলী হতে হবে। দ্বিতীয়ত আমাদের ব্যবস্থাপনাটা ভালো হতে হবে, এখানে যেন শৃঙ্খলা থাকে, সুপারভিশন মনিটরিং ঠিকমতো থাকে। গ্রাম কিংবা শহর সবখানে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম এখন সিনোফার্ম নির্ভর। দেশে 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত 2 ডোজ টিকার আওতায় এসেছেন 4% মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়েও একটি প্রতিবেদন দেখলাম, পাশাপাশি করোনা নিয়েও একটি প্রতিবেদন দেখলাম। এখন এই মুহূর্তে আমি একটু দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে একটু আপনার সাথে আলাপ করতে চাই। এখানে আমরা দেখতে চাই গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 30,855টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন 3,724 জন। শনাক্তের হার এক্ষেত্রে অনেকটাই কমে এসেছে, 12.07%। এবং গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 94 জন, যেটি আমরা প্রতিবেদনও দেখেছি। এর পাশাপাশি গত এক সপ্তাহে যদি আমরা মৃত্যুর সংখ্যা দেখি, গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি 24 আগস্ট 114 জন, এরপরে 25 আগস্ট একই সংখ্যা 114 জন। পরবর্তীতে আমরা এসে দেখেছি কিছুটা কমেছে, 26 আগস্টে এসে 102 জন, পরবর্তীতে 27 আগস্ট 117 জন, এবং পরবর্তী এই যে 3 দিন 28, 29, 30, এই 3 দিনে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর সংখ্যা 100 নিচে নেমে এসেছে। এর মধ্যে 28 আগস্ট একটু কম ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি 80 জন, আবার 29 এবং 30 আগস্ট কিছুটা বেড়েছে 89 থেকে 94। গত এক সপ্তাহে সংক্রমণের হার আমাদের একটু দেখা উচিত। আমরা গত এক সপ্তাহে সংক্রমণের হার দেখতে চাই। গত এক সপ্তাহে সংক্রমণের হারও কিন্তু কিছুটা ধীরে ধীরে কমে এসেছে। আমরা দেখি যদি গত 24 আগস্টের আমরা যদি শনাক্তের হার দেখি, শতাংশ কিন্তু 15.12%।
পরবর্তীতে 25 আগস্ট সেটি কিন্তু 14.76%, ধীরে ধীরে কমে কমে ঠিক এ পর্যায়ে এসে আমরা 30 আগস্ট দেখতে পাচ্ছি জাফর 12.07%। অর্থাৎ জাফর, আপনি কিন্তু জানেন যে পরপর 2 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি সময় ধরে যদি 5% নিচে থাকে শনাক্তের হার, সেক্ষেত্রে কিন্তু একটু সন্তোষজনক পরিস্থিতি বলা যায়। আমরা যে সন্তোষজনক পরিস্থিতিতে নেই সেটি কিন্তু আমরা কারণ আমরা কিন্তু এর মধ্যেও দেখতে পাচ্ছি পুরো দেশে 12% হলো, আজকেই দেখলাম মুন্সিগঞ্জে কিন্তু শনাক্তের হার 40%। তার মানে স্থান ভেদে সংখ্যাটা বাড়ছে। মুন্সিগঞ্জে শনাক্তের হার কেন এত বেশি সেটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরও বলতে পারছেন না, তারাও এটা নিয়ে কিন্তু গবেষণা করছেন। অর্থাৎ আমাদের কিন্তু কোনো প্রকার সন্তুষ্টি, তার মানে আমাদের আসলে করোনা নিয়ে যে পরিস্থিতি থাকুক না কেন, আমাদের স্বাস্থ্যবিধি এবং ভ্যাকসিনেশন, যদি ভ্যাকসিনেশনের কথা একটু আসতে চাই রাশেদ বাপ্পি আপনার সাথে আবার, যে আপনি বলছিলেন যে 7 কোটি মানুষকে এই বছরের মধ্যে টিকা দেওয়ার কথা, কিন্তু পরিস্থিতি যা তাতে আসলে এটা সম্ভব নয়। তাহলে এই যে এত ঢামাডোল পিটিয়ে আমরা সারা দেশের মানে 80% মানুষকে টিকা দেওয়ার কথা বলছি, আগামী 1 বছরের মধ্যে দিয়েছি মাত্র 4%, বাস্তবতাটা আসলে কি? জাফর, আমরা যদি দেখি যে গণটিকা কার্যক্রমে একটা বিশেষ ক্যাম্পেইন হয়েছিল, আমরা কিন্তু ঠিক সেই সময় একটা আশার সঞ্চার হয়েছিল আমাদের সবার মনে। পরবর্তীতে কিন্তু আবার বলা হয়েছে এরকম কোনো ক্যাম্পেইন আর সামনের দিনে হবে না, কারণ টিকা প্রাপ্তির বিষয়টিতে কিন্তু আমরা এখনও সন্তোষজনক পর্যায়ে নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর যে বিষয়টি করেছিল, সাধারণ মানুষের মধ্যে একটি গণজোয়ার সৃষ্টি করার একটা বিষয় ছিল, সেটি কিন্তু হয়েছে। এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে দেশে মোট টিকা এসেছে কিন্তু 3,17,00,000-এর বেশি, কিন্তু এখনও SMS এর পেয়ে টিকার অপেক্ষায় আছেন 1,14,00,000-এর বেশি মানুষ। অর্থাৎ আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে আমরা করোনা সংক্রমণেও কিন্তু আমরা সন্তোষজনক পর্যায়ে নেই, একই সঙ্গে কিন্তু এই যে ভ্যাকসিনেশন কার্যক্রম সেক্ষেত্রে কিন্তু আমরা সংক্রমণ। অনেক ধন্যবাদ বাপ্পি আপনাকে। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ সরকার অবশ্যই আমাদের সবাইকে টিকার আওতায় আনা যা যা করার তা অবশ্যই করবেন, এবং ধীরে ধীরে আমরাও স্বাস্থ্যবিধি মেনে একদিন করোনাকে অবশ্যই পরাজিত করতে পারবো। ধন্যবাদ বাপ্পি। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি, জানাচ্ছিলেন করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু তথ্য। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে আওয়ামী লীগ টানা হেঁচড়া করছে না, বরং ইতিহাসের সত্যকে উন্মোচন করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জিয়ার সমাধিতে লাশ থাকার সত্যতা প্রমাণ করতে হলে DNA টেস্ট করাতে হবে বিএনপিকে। এদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্থিতিশীল পরিস্থিতিতেও বিএনপি জিয়ার কবর নিয়ে ইস্যু তৈরি করছে। গেল কদিন ধরেই রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ না থাকার ইস্যু। বিষয়টি নিয়ে একাট্টা আওয়ামী লীগ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, সেখানে জিয়াউর রহমানের মরদেহ নেই। ইতিহাসের এই সত্য নিয়ে টানা হ্যাচড়া নয়, সঠিক তথ্য উন্মোচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। ইতিহাসের স্বার্থেই সেটা কার কবর সেটা নির্ধারিত হওয়া উচিত। মানে যদি কোনো কিছু থেকে থাকে DNA টেস্ট করে প্রমাণ করুন, যদি প্রমাণ হয় জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাও। এদিকে মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, রাজনৈতিক ফায়দা লুটতেই চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকার ইস্যুতে মিথ্যাচার করছে বিএনপি। মার্কিন গোয়েন্দা অধিদপ্তর রিপোর্ট দিয়েছিল, জিয়া রহমানের মৃত্যুর পর তাকে গান পাটর দিয়ে চট্টগ্রামে রামুনিয়াতে পুড়িয়ে ফেলা হয়েছিল। কামরাঙ্গীর চরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, রাজনীতিতে সুস্থ ধারা ফেরাতে বিএনপি জামাতকে বাদ দেওয়ার বিকল্প নেই। আমাদের শেখ হাসিনাকে হত্যার জন্য তারা যেভাবে তারা করে ফেলছে, এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে যতদিন পর্যন্ত প্রতিহত করা না যাবে, অপসারণ করা না যাবে বিএনপি জামাত এই অপশক্তিকে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে শক্তি ফিরে আসবে না। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি জিয়াউর রহমানের লাশ নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। জেনারেল এরশাদ কফিন বহন করেছেন, কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে কিনা সেটা তো উনি কখনো বলেননি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তাঁর লাশ রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল কে? পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের স্থিতি নষ্ট করতে তুচ্ছ ইস্যুতে শিক্ষাঙ্গন উত্তপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার সবকিছু ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন,
বর্তমান সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে কেমন সরকার, কেমন রাষ্ট্র, কেমন দেশ আমরা বানালাম, যেখানে আমাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে, যাদের কোনো হদিশ খুঁজে পাওয়া যাবে না, এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যাবে, সরকার তার কোনো জবাব দেবে না। মানবতার বিরুদ্ধে এটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। আজকে সেই অপরাধে এই সরকার দুষ্ট হয়েছে। খুঁজে বার করুন তাদেরকে, তাদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার আজকে তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বেআইনিভাবে, অবৈধভাবে আজকে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। গুম খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এক ভার্চুয়াল বার্তায় এ মন্তব্য করেন তিনি আরও বলেন, খুনের ওপর দাঁড়িয়েই বিএনপির প্রতিষ্ঠা। অনেকে কারাগারে ছিলেন, হঠাৎ একদিন তাকে বলা হতো যে চলো, তাকে ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হলো, পরিবারও জানতে পারতো না। এরকম বহু ঘটনা জিয়া রহমান ঘটিয়েছিল। আর খুনের উপর দাঁড়িয়ে তো জিয়া রহমানের প্রতিষ্ঠা। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যেমন ওতপ্রোতভাবে যুক্ত ছিল, এর পরবর্তীতে খুনের রাজনীতির ধারাবাহিকতা অব্যাহত রেখে জিয়া রহমান দেশ চালাচ্ছিল। সেই দলের রাজনীতি করে যারা এগুলো নিয়ে কথা বলে, তাদের মুখে এগুলো শোভা পায় না। রাতের সময় আরও থাকছে। গীতাযজ্ঞ আর সমবেত প্রার্থনায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন, মন্দিরে মন্দিরে প্রসাদ বিতরণ, মহামারী মুক্ত বিশ্ব কামনা। দীর্ঘ 17 মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ সময়ে নানা কারণে আত্মহত্যার পথে পা বাড়িয়েছেন 201 জন শিক্ষার্থী। অনেকেই ভুগছেন মানসিক যন্ত্রণায়। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, সনদ ও ফল নির্ভর শিক্ষা ব্যবস্থা সামাজিকীকরণে কোনো ভূমিকাই রাখতে পারছে না বলে ভয়াবহ সিদ্ধান্ত নিচ্ছেন শিক্ষার্থীরা। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কাউন্সেলিং চালুর পরামর্শ মনোবিজ্ঞানীদের। আরও জানাচ্ছেন শাকির আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব। চলতি বছর তার চাকরিতে প্রবেশের কথা থাকলেও এখনও শেষ হয়নি শিক্ষা জীবন। মানসিক চাপ এত বেশি হয়ে যায় যে ক্যারিয়ার গোছানো সম্ভব হয়ে ওঠে না। একাডেমিক যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে ফোকাস করতে পারি না। অতিমারি কোভিড-19-এর কারণে 2020 সালের মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। তাই অনেকেই ভুগছে ভয়াবহ মানসিক সমস্যায়। অনলাইনে কথা আর সরাসরি কথা বলার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। এর ফলে কিন্তু আমাদের মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত হচ্ছি আমরা সকলে। আত্মহত্যার পথেও পা বাড়াচ্ছেন অনেক শিক্ষার্থী। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের হিসাব বলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত 17 মাসে 201 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। আত্মহত্যাকারীদের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীই বেশি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে কোনো ভূমিকা রাখতে পারছে না বলে শিক্ষার্থীরা আত্মঘাতী হচ্ছেন। এখন শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? শিক্ষার্থীরা যাতে সঠিক পথে থাকে, লেখাপড়াকে আনন্দদায়ক করা লাগবে, এটা হলো ইন জেনারেল। আর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কাউন্সেলিং চালুর পরামর্শ মনোবিজ্ঞানীদের। এই সময়টাতে আমরা যদি ভার্চুয়ালি হলেও যদি আমরা বন্ধু বান্ধবের সাথে একটু কানেক্টেড থাকি, তাহলে কিন্তু এটা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হতে পারে। দ্রুত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মধ্য আকাশে অসুস্থ হয়ে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিগগিরই তার মরদেহ দেশে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 27 আগস্ট ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয় পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের। তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG022 ফ্লাইটটি ভারতের নাগপুরের BR আম্বেদকর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় 124টি প্রাণ। সেদিন রাতেই বিশেষ একটি দল পাঠিয়ে একই বিমানে করে ভারতের নাগপুর থেকে সব যাত্রীকে ঢাকায় নিয়ে আসা হয়। এদিকে শুক্রবার বিমানটি জরুরি অবতরণের পরপরই পাইলটকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এর 3 দিন পর সোমবার তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চালানো অবস্থায় উনি স্ট্রোক করছে। বিমান ওইখানে ইমার্জেন্সি ল্যান্ড করলো নাগপুরে, তারপরে ওনাকে চিকিৎসার জন্য নেওয়া হইলো। ওই সময় থেকে উনি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। না হবে ডেফিনেটলি, এরপর যেভাবে আনতে হয় এভাবে আনবে। আর উনি বিমানের ক্যাপ্টেন ছিলেন, ডেফিনেটলি যত প্রায়োরিটি দিয়ে ইয়ে করা, বিমানের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে নিয়ে আসা, সর্বোচ্চ সম্মান দেওয়া হবে এখানে আমাদের পক্ষ থেকে, যেহেতু দায়িত্ব পালনরত অবস্থা মারা গেছে। এর আগে 2016 সালে বিমান উড্ডয়নের সময় ত্রুটি দেখা দিলে ক্যাপ্টেন নওশাদ 149 জন যাত্রী বোঝাই বিমানটি দক্ষতার সঙ্গে অবতরণ করান। সেই সময় আন্তর্জাতিক মহলে সুনাম করেছিলেন তিনি। অন্যদিকে বিশেষ অনুমতি নিয়ে দ্রুত তার লাশ দেশে আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে টাঙ্গাইল সদর সহ কয়েকটি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে রাস্তাঘাট, সবজি ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার ফসল। কোনো কোনো এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। এখনও কোনো প্রকার ত্রাণ সহায়তা পাননি বলে অভিযোগ বানভাসীদের। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। নদী একের পর এক গ্রাস করছে বসতবাড়ি ও মসজিদ মন্দির সহ বিভিন্ন স্থাপনা। তড়িঘড়ি করে সহায় সম্বল যা কিছু আছে তা সরিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা ভাঙন কবলিত মানুষের। উজানের ঢল আর টানা বর্ষণে যমুনা, ধলেশ্বরী সহ সবকটি নদীর পানি বাড়ছে হুহু করে। এরই মধ্যে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভুয়াপুর, গোপালপুর ও নাগরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও সবজির ক্ষেত। গবাদি পশু নিয়ে চরম বিপাকে পানিবন্দীরা। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিলেও এখনো কোনো ধরনের ত্রাণ সহায়তা পাননি বলে অভিযোগ বানভাসীদের। ঘর যে কিভাবে ভাঙ্গা গেল এটা মানে বোঝার মতো কোনো কায়দা নাই, কাজ করার মতো কোনো ফ্যাসিলিটি ছিল না। এক সপ্তাহ ধরে পানি, মনে করেন যে আমরা চলাফেরা অনেক কষ্ট, থাকার কোনো জায়গা নাই। গরু বাচ্চা নিয়ে, পোলাপান নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে খুব অসুবিধা, খুব কষ্টে আছে। পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানাইছি, এমস্ত্রির কোনো পদক্ষেপ নেওয়া নাই কে, আর আজ পর্যন্ত আমরা কোনো সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। তবে পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল সদর উপজেলায় ইতিমধ্যে আমরা 5 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি। বাস্তুচ্যুত হয়েছেন প্রত্যেক পরিবারের জন্য ইতোমধ্যে আমরা 5,000 টাকা করে তাৎক্ষণিক সরকারি সহায়তা বরাদ্দ প্রদান করেছি। টাঙ্গাইলের 12টি উপজেলার মধ্যে 5টি উপজেলার প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। গীতাযজ্ঞ আর ধর্মীয় সঙ্গীতে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করলেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে মন্দিরে মন্দিরে চলে প্রসাদ বিতরণ। এ সময় করোনা মহামারী মুক্ত বিশ্বের প্রার্থনা করেন পুণ্যার্থীরা। কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন ভক্তকুল। গীতাযজ্ঞে শুরু হয় অনুষ্ঠানমালা। এরপর একে একে অগ্নিযজ্ঞ, সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর সবশেষ প্রসাদ বিতরণ। প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই পৃথিবীতে বারবার শ্রীকৃষ্ণের আবির্ভাব, এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। যখনই যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখনই তিনি আবির্ভূত হবেন। অধর্ম আর দুর্জনের বিনাশ করেন শ্রীকৃষ্ণ। এবার তাই ভক্তদের চাওয়া, দূর হোক মহামারী। ভগবানের কাছে আজকে অনেক প্রার্থনা করতেছি আজকে আমাদের দেশের যাতে এই মহামারীটা চলে যায়। অসাম্প্রদায়িক বাংলাদেশের যে ধারাটা রয়েছে সেটি যেন অব্যাহত থাকে। এই সংক্রমণ থেকে ভগবান আমাদের রক্ষা করেন, এটি আজকের দিনে এই জন্মাষ্টমীতে আমাদের সকলে প্রার্থনা। গত বছরের মতো এবারও সীমিত পরিসরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয়। নেই ঐতিহ্যবাহী শোভাযাত্রাও। প্রায় 5,200 বছর আগে ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ডেঙ্গু বাড়ছেই। আগস্টে এ বছরের সর্বোচ্চ 7,500 আক্রান্ত। নতুন ধরন ডেনভি 3-তে দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে লাশ থাকার প্রমাণ দিতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বর্তমান সরকারকে, বলছে বিএনপি। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।